রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শির উঠবে। কি ঘটছে? র প্রধান ঢাকায় এখন। যে কেন র প্রধান ঢাকায়? শুধু র প্রধান না, ভারতে ভিভিআইপিদের যে সংস্থাটা নিরাপত্তা দেয়, এসপিজি, তার কর্মকর্তারা ঢাকায়। কিন্তু রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন মানে এটা একটা বড় ঘটনা। কি কাজ করছেন তিনি, কি উদ্দেশ্যে আছেন? একটা সাধারণ কূটনৈতিক বার্তা হলে ফোন করা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠাতে পারে, রাষ্ট্রদূতকে ডাকা যায়। তাহলে গোয়েন্দা সংস্থার প্রধান নিজে ঢাকায় কেন? ইন্টেলিজেন্স ডিপ্লোমেসিতে কিছু বিষয় থাকে যেগুলো কাগজে লেখা হয় না। জানা গেছে শেখ হাসিনা দিল্লিতে রয়ের সেফ হাউসেই আছেন, কাজেই তাকে চুপ রাখার দায়িত্ব রয়ের উপরই বর্তায়, আর তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও রয়ের দায়িত্ব আছে। শেখ হাসিনার লাশ দেশে ফেরাতেই ঢাকায় এসেছেন ভারতীয় র এজেন্টের প্রধান পরাগ জৈন। বাংলাদেশ বিএনপি সরকারকে বা প্রথম প্রধানমন্ত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। যেই মাত্র বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি এন্ড দে আর অন কোর্স টু ডু দ্যাট। দে উইল ট্রাই। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা দেখা গেছে। আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা? 5ই আগস্টের সেই দৌর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যে নেত্রীর একটি মাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন থমকে দাঁড়াতো, যার হুঙ্কারে কেঁপে উঠত রাজনীতির মাঠ, 5ই আগস্টের সেই দৌর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? চারদিকে শুধু এক অদ্ভুত নীরবতা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা দু একটি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশে আসেনি। আর ঠিক এখান থেকে জন্ম নিয়েছে এক বিশাল রহস্যে, যে রহস্যের জাল এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ স্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। খোদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাজনৈতিক শীর্ষ নেতারাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে, অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা দেখা যাচ্ছে না, পার্সোনালি অ্যাপিয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না? তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। ঠিক একই সুর শোনা যাচ্ছে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদেরও কণ্ঠে। তিনিও জোরালো প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সঞ্চার হওয়াটা একেবারেই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত 19 ডিসেম্বরই শেখ হাসিনা নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্য হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এই পিনপতন নীরবতা যেন সন্দেহের আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে মাত্র। কারণ ওই অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা পুরোপুরি অনুপস্থিত। শুনলে মনে হয় যেন কেউ আগে থেকে লিখে দেওয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো পড়ে যাচ্ছেন, যেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত এবং সক্রিয় রাজনীতিকের কণ্ঠস্বর এতটা নিষ্প্রাণ হতে পারে না বলেই প্রযুক্তির বিশ্লেষকদের ধারণা। তবে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো করা হয়ে যায়। তার এই আড়ালে থাকার পেছনে হয়তো অন্য কোনো কারণ, এমনকি আরো বেশি জটিল ও কঠিন রাজনৈতিক বাস্তবতা লুকিয়ে আছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে, তার পুরো দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই ভয়াবহ দিনগুলোর দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আদেশও জারি করেছে। শুধু তাই নয়,
নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহুগুণ বেড়ে যাবে। আর ঠিক এখানেই চলে আসে ভূ রাজনীতির এক সূক্ষ্ম এবং জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এক বিশাল চাপ। বাংলাদেশ যখন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না, কারণ এই চুক্তির ভেতরেই একটি পার্থক্য রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড় দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থে বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নন। এবার আসা যাক শেখ হাসিনা নিজস্ব হিসাব নিকাশে। তার বয়স এখন ৭৮ ছুঁই ছুঁই। এই বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তি স্বাভাবিকভাবেই কমে আসে। তিনি খুব ভালো করে জানেন বাংলাদেশে ফিরে আসার অর্থ হলো সরাসরি চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার মতো বোকামি তিনি করবেন না। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক চোখ বন্ধ করে বলে দিতে পারেন। আইনিভাবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়তো তার আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেই আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা শূন্যের কোঠায়। তাই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে ভারতের মাটিতে এক প্রকার গৃহবন্দী বা নিয়ন্ত্রিত জীবনযাপন করাকেই তিনি নিজের শেষ নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন। তার এই আড়াল তাই চিরবিদায়ের জন্য নয়, বরং নিজেকে রক্ষার এক অসহায় কৌশল মাত্র। শেখ হাসিনার এই রহস্যময় অন্তর্ধান এবং নীরবতা সবচেয়ে বড় আঘাত এনেছে তার নিজের দল আওয়ামী লীগের উপর। গত এক দশকেরও বেশি সময় ধরে দলটি পুরোপুরি একক ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক হয়ে পড়েছিল। দলের শেখ হাসিনার কোনো বিকল্প বা দ্বিতীয় কোনো নেতা তৈরি হতে দেওয়া হয়নি। দলের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আসতো তার সরাসরি নির্দেশনায়। আজ যখন সেই শীর্ষ নেতাই দৃশ্যপট থেকে উধাও, তখন পুরো আওয়ামী লীগ যেন মাথা কাটা একটি বিশাল সাপে পরিণত হয়েছে। দলের ভিতরে এখন চরম নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। এই দীর্ঘমেয়াদী শূন্যতার সুযোগ যে কেউ নিতে চাইবে, সেটাই রাজনীতির অমোঘ নিয়ম। যেহেতু শেখ হাসিনা কেন্দ্রিক বলয়ের বাইরে বিকল্প কোনো কাঠামো ছিল না, তাই এখন দলের ভেতরেই শুরু হতে পারে চরম অন্তর্দ্বন্দ্ব। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং শীর্ষ নেত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তৃণমূলের নেতাকর্মীরা চরম হতাশা আর বিভ্রান্তিতে ভুগছেন। অনেকেই হয়তো নিজেদের পিঠ বাঁচাতে দল পরিবর্তন করবেন অথবা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবেন। হাসিনা পরিবারের বাইরে থেকে কেউ এসেছে এই মুহূর্তে দলের হাল ধরবেন, এমন কোনো গ্রহণযোগ্য বা শক্তিশালী মুখও এই মুহূর্তে দলটিতে নেই। ফলে হাসিনার এই নীরবতা শুধু তাকেই নয়, বরং তার হাতে গড়ে তোলা বিশাল রাজনৈতিক সাম্রাজ্যকেও তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার দম্ভ বড়ই ক্ষণস্থায়ী। যে মানুষটি একসময় পুরো রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতেন, আজ তার নিজের ভাগ্যই অন্যের হাতে বন্দী। শেখ হাসিনা শারীরিকভাবে বেঁচে আছেন কি নেই, সেই বিতর্কের চেয়েও বড় সত্য হলো রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে অনেক আগেই বিদায় নিয়েছেন। জুলাই আগস্টের সেই রক্তাক্ত দিনগুলোতে ছাত্র জনতার উপর যখন চূড়ান্ত বল প্রয়োগ নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক তখনই বাংলার মাটি থেকে তার রাজনৈতিক অস্তিত্বের কবর রচনা হয়ে গেছিল। আজ তিনি দিল্লির কোনো এক সুরক্ষিত প্রাসাদে শ্বাস নিচ্ছেন, নাকি সত্যি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তা নিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের আর কিছুই যায় আসে না। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায়। বাংলাদেশে এখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সামনে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আর মাত্র কয়েকদিন আগে দিল্লিতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, জানিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক আবার উত্তপ্ত। প্রশ্ন হলো, রয়ের প্রধান পরাগ জৈন এসবের মধ্যে কোন ইস্যুটির সমাধান করতে এসেছেন? এটা কি শুধু নিরাপত্তা সহযোগিতার বৈঠক, নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের অবস্থান ঠিক করার মিশন? 10 আগস্ট ঢাকায় এসেছেন ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি একা নন, একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এসেছেন। বাংলাদেশি সূত্রের বরাতে জানা গেছে, সফরটি বাংলাদেশি পক্ষের আমন্ত্রণে। চীন থেকে দেশে ফেরার পথে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তবে এটিকে আকস্মিক সফর বলার সুযোগ কম। মনে রাখা দরকার, কয়েক মাস আগে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী দিল্লি গিয়ে পরাগ জৈন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন। অর্থাৎ আগে ঢাকা থেকে দিল্লি, এবার দিল্লি থেকে ঢাকা। দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে একটা নতুন সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি হচ্ছে, এমন ইঙ্গিত এখানে আছে। কিন্তু রয়ের প্রধানকে নিজে আসতে হলো কেন? এটাই আসল প্রশ্ন। একটা সাধারণ কূটনৈতিক বার্তা হলে ফোন করা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠাতে পারে, রাষ্ট্রদূতকে ডাকা যায়। তাহলে গোয়েন্দা সংস্থার প্রধান
নিজে ঢাকায় কেন? ইন্টেলিজেন্স ডিপ্লোমেসিতে কিছু বিষয় থাকে যেগুলো কাগজে লেখা হয় না। যেমন ভারত যদি কোনো সেন্সিটিভ তথ্য বাংলাদেশকে জানাতে চায়, কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে ভারত যদি উদ্বিগ্ন থাকে, কিংবা দুই দেশের সীমান্ত নিরাপত্তায় দুই দেশের গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করবে, বা কোন ঘটনায় কোন পক্ষ কি পদক্ষেপ নেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে আবার কতটা আস্থা তৈরি করা সম্ভব। ফোনে বলা যায় আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু মুখোমুখি বৈঠকে বলা যায় এই তথ্য আমাদের কাছে আছে, আমরা জানি পরিস্থিতি কোথায় যাচ্ছে, আপনারা কি করবেন আর ভারত কি করবে। এটা শুধু তথ্য বিনিময় নয়, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরির প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো ঠিক এখনই কেন? সময়টা লক্ষ্য করুন। নতুন সরকারের মেয়াদ 6 মাসও হয়নি। দুই দেশের সম্পর্ক গত 2 বছরে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। শপথের পর ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সামিটের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কারণ বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান। এটি হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফর হতে পারে। কিন্তু 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের পর ঢাকা দিল্লি সম্পর্কে আবার টানাপোড়েন তৈরি হয়েছে। সর্বশেষ খবরে দেখা যাচ্ছে তারেক রহমানের ব্রিক্স সফর নিয়ে ঢাকার মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এমনকি তার না যাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। আর ঠিক এই সময়ে রয়ের প্রধান ঢাকায়। এটা কি নিছক কোইন্সিডেন্স? হয়তো, কিন্তু জিও পলিটিক্সে টাইমিংও অনেক সময় মেসেজ বহন করে। জানা গেছে শেখ হাসিনা দিল্লিতে রয়ের সেফ হাউসেই আছেন, কাজেই তাকে চুপ রাখার দায়িত্ব রয়ের উপরই বর্তায়, আর তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও রয়ের দায়িত্ব আছে। শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো এবং আইনের আওতায় আনা ভারত সরকারের দায়িত্ব। এবার আসি রাষ্ট্রপতি নির্বাচনে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। ভারতের কাছে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া কেন গুরুত্বপূর্ণ হতে পারে? রাষ্ট্রপতি পদটা আনুষ্ঠানিক পদ হলেও বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোয় এটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। মির্জা ফখরুলের রাজনৈতিক অতীত চীনের দিকে ঝুঁকে থাকা। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে চীনা লবি মেনটেন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ আছে। বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। কাজেই 3 বাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে মির্জা ফখরুলের মতো একজন জাত পলিটিশিয়ানের থাকাটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ নিরাপত্তা, সীমান্ত ইস্যু এগুলোর পাশাপাশি রয়ের প্রধানের সাথে বাংলাদেশের আলোচনার বিষয় হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফর, শেখ হাসিনার দেশে ফেরা এবং রাষ্ট্রপতি নির্বাচন। তবে জিও পলিটিক্স এত জটিল একটি বিষয় যে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ও যদি আলোচনা হয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নয়াদিল্লিতে অডিও বক্তব্য দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। বাংলাদেশের জনগণ ভারতের উপর প্রচন্ড ক্ষুব্ধ। সেই মুহূর্তে প্রধান বাংলাদেশে কে ভিসা দিয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে, কেন এসেছেন, দর্শক আপনার চমকে উঠবেন। আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে, গা শিউরে উঠবে যে আমরা কোথায় বাস করছি, কি ঘটছে। আমরা তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বড় বড় কথা শুনছি, এগুলো কি লোক দেখানো? আসলে কি আমরা কি আসলে স্বাধীন, না ভারতের কাছে নত জানো, না আমরা যাই বলি না কেন ভারত ওটা গুনেই না, তারা তাদের মতোই আমাদেরকে চালাতে চায়? এই প্রশ্নগুলো আমার সামনে আসছে। দর্শক, প্রধান এবং এসপিজি কর্মকর্তারা সম্ভবত মোট 4 জন ঢাকায়। কেন এসেছেন তার আগে বলি, দাওয়াত দিয়েছে কারা? এমনি এমনি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ভিসা না দিলে তো আর প্রধান আসতে পারে না। এই প্রধান এ কিন্তু খুব ডেঞ্জারাস লোক। সারা পৃথিবীর ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা, মোসাদ, এগুলো প্রথম সারি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো দর্শক, এই প্রধান পরাগ জৈন, তিনি কিন্তু এই সর্বশেষ যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ বেঁধেছিল সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ক্লোজ এবং আস্থাভাজন। এবং বিষয়টা কি, যে সংস্থার সভাপতি নরেন্দ্র মোদীর সেক্রেটারি এই পরাগ জৈন। এই যে প্রধান মানে রয়ের প্রেসিডেন্ট না, রয়ের সেক্রেটারি। তাহলে প্রেসিডেন্ট কে? এই রয়ের প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী। যেমন বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক আছেন, কিন্তু ডিজিএফআই রিপোর্টিং বস কে প্রাইম মিনিস্টার। ডিজিএফআই ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআই হ্যাজ টু রিপোর্ট টু প্রাইম মিনিস্টার। এরকম যে সংস্থার প্রধান নরেন্দ্র মোদী আর সেক্রেটারি এই পরাগ জৈন। এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অজিত দোভাল উত্তরসূরি মনে করা হয় এই পরাগ জৈনকে। তাকে ভিসা দিয়েছে বাংলাদেশ সরকার, যেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে সমস্ত রাজনৈতিক অঘটনের মূলে সমস্ত রাজনৈতিক সংগঠনের মূলে যাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিকভাবে গোপনে, সেই সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে ওপেনে সফরে এসেছে। ওপেনে বলতে আমরা এখন জানতে পেরেছি, কিন্তু মজার বিষয়, ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিচ্ছু বলা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিচ্ছু বলা হয়নি। কিন্তু ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিনা ভিসায় তো আসেনি। এর মানে সবাই জানে, কিন্তু গোপন রেখেছে। এর মানে গোপন খেলা চলছে, পর্দা অন্তরালে অনেক বড় বড় খেলা চলছে। কি খেলা চলছে, এটাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, দাওয়াত দিয়েছে কে? দাওয়াত দিয়েছে, আমরা খোঁজ নিয়ে জানলাম, ডিজিএফআই। তারেক রহমান ক্ষমতা এসেই তার অত্যন্ত ক্লোজ একজনকে মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে তারপরে তাকে রয়ের চিফ বানিয়েছে। তারপরে এই চিফ চিকিৎসার নামে তার স্ত্রী সহ দিল্লি সফরে গেছে। কোন কোন সোর্স বলছে একাধিকবার।
সেই ডিজে ভাই দাওয়াত দিয়েছে র চিফ সহ এই 4 জনকে, এসপিজি কর্মকর্তা থেকে শুরু করে, যে এসপিজির কাজ হচ্ছে ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া। তো কেন এই ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার কর্মকর্তারা বাংলাদেশে আসছেন? এই হিসাব কিন্তু মিলে যাচ্ছে, 2 2 4 মিলে যাচ্ছে। উত্তর হচ্ছে যে শেখ হাসিনাকে অ্যাট এনি কস্ট বাংলাদেশে ফেরাতে চাচ্ছে দিল্লি। তবে ফেরাতে বলতে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম না। শেখ হাসিনা মানে বিষয়টা এরকম, তাদের চিন্তা ভাবনা, রয়ের চিন্তা ভাবনা, ভারতেও আমাদের বন্ধুরা যেসব তৎপরতা আমাদের কাছে দিচ্ছেন, ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে আলোচনা আছে। আপনি যদি বিভিন্ন এডিটোরিয়াল পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা যারা রাজনীতি ক্লোজলি অবজার্ভ করি, এগুলো আমাদের নজরে থাকে এবং এগুলো সাম আপ আমাদের কাছে আসে। তো দর্শক, ভারত মনে করছে যে শেখ হাসিনা ভারতে এসেছে যেমন রাষ্ট্রীয় বিমানে এবং সরকারিভাবে এসেছে, কারণ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ভারতে আশ্রয় চেয়েছেন এবং সরকারি বিমানে, সামরিক বিমানে গেছেন, এবং তিনি ওইভাবে সামরিক বিমানে আবার দেশে আসবেন। তো শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে গ্রেপ্তার করে ফেরত দেবে তা না। শেখ হাসিনা নিজ ইচ্ছায় দেশে ফিরবেন, তাকে যেন পাসপোর্ট দেওয়া হয় কিংবা ট্রাভেল পাস দেওয়া হয়, এবং দেশে ফেরার পরে তিনি কোথায় থাকবেন। এবং এরা বলছে যে আইএসআই হত্যা করবে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। আসলে তো জনগণ হত্যা করবে। তো জনগণ যাতে হত্যা করতে না পারে, তাকে কোন জায়গায় রাখা হবে, কিভাবে আদালতে আত্মসমর্পণ করবে, এই বিষয়গুলো দেখভাল করতে, ক্লিয়ার আলাপ আলোচনা করতে, ডিজিএফআই এর সাথে লিয়াজু করে এইসব কাজ সম্পন্ন করতে রচিপ বাংলাদেশে এসেছে। কি গা শিওর ওঠার মতো না? এবং এই রচিপ এই প্রস্তাব নিয়ে আসছে যে ক্যান্টনমেন্টের ভিতরে রাখাটা সেফ, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে তো আর সাধারণ জনগণ যে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারবে না। তারপরে সামরিক পাহারায় শেখ হাসিনাকে সামরিক গাড়িতে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। তারপরে শেখ হাসিনার জেল হবে কোথায়? তাও ওই ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল, যেহেতু মানুষ শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারবে না। এই আলাপ আলোচনা করতে এসেছে। একই সাথে তারেক রহমান যাতে সেপ্টেম্বরে দিল্লি সফরে যান, এতে যাতে বাধ্য করা যায় সেই চেষ্টা করতে এসেছেন। আরেকটা মজার তথ্য দিই, এগুলো কিন্তু গণমাধ্যমে খোলামেলা কোনো আলোচনা হয় না, এগুলো সব নীরবে নিবৃতে গোপন খেলা, গোয়েন্দা সংস্থার খেলা। তার রাজনীতিতে জামাত, বিএনপি অনেকে অনেক কিছু দেখেন, আপনারা যা দেখেন ওটা রাজনীতি না, রাজনীতির আসল খেলা যা দেখেন না। এই যে রচিপ পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, চীন হয়ে এসেছেন। কেন চীন হয়ে এসেছেন? চীনকে ম্যানেজ করে এসেছেন নাকি? আগে চীন সফরে গেছেন, চীন সফর থেকে তারপরে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশ সরকার তাকে ভিসা দিয়েছে। ডিজে ভাই আমন্ত্রণ জানিয়েছে, মানে ডিজে ভাই তো আমন্ত্রণ শখে জানিয়েছে তা না, ডিজে ভাইকে বলেছে যে আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও, ওইটা দিয়ে আমি ভিসার আবেদন করি। আপনারা জানেন যে ভিসার আবেদন করতে একটা কারণ দেখানো হবে, যে আমি ভিজিট করতে যাচ্ছি বা কোনো একটা সরকারি কাজে যাচ্ছি, সরকারি কাজে গেলে সেখানে ইনভাইটেশন লেটার দেখাতে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, তো ডিজে ভাই মাধ্যমে ইনভাইটেশন লেটার ওইটার মাধ্যমে এসেছে। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের জনগণকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, রয়ের এই সম্ভাবনাকে নস্যাৎ করতে হবে। বিএনপি সরকার উচিত হয়নি ভিসা দেয়া, আর ডিজিএফআইতে কারা দায়িত্ব পালন করে, কি তারা কি চায়, এটা বিএনপি সরকারকে ভাবতে হবে, কারণ হাসিনা আসলে সবার আগে পতন হবে তারেক রহমানের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।